আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আবারও তোমাদের অনেক অপেক্ষার পরে তোমাদের অ্যানিমেশন ইউটিউব চ্যানেলে ঘটনা বা গল্প চলে এসেছে। এবারকার গল্পটা কিন্তু একদম অন্যরকম, তোমাদের নেক্সট লেভেল লাগবে। যদিও আমার ঘটনাটা রোববারে আপলোড করার কথা ছিল, বাট আমি করে দিলাম কালকে জয় জগন্নাথের নাম নিয়ে। আশা করছি তোমরা সেই চ্যানেলে ভিজিট করে নিয়েছো, গল্পটা শুনে নিয়েছো, আর যারা এখনও শোনোনি তারা অবশ্যই গিয়ে শুনে নাও। আর আজকে আমাদের এপিসোডে জমজমাট কিছু ঘটনা থাকতে চলেছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আমি একদম কথা বাড়াবো না, তোমরা হেডফোনটা লাগিয়ে নাও। আশা করছি তোমরা লাগিয়ে নিয়েছো। চলো এবার আমরা শুরু করি আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিত, আবারও চলে এসেছি। আমার নাম তো তুমি জানোই, আমার নাম পুতুল রায়। আমি এর আগেও তোমাকে ঘটনা পাঠিয়েছি এবং তুমি তোমার সুমধুর কণ্ঠে সেগুলো পাঠ করে শুনিয়েছিলে। তাই আজ আবারও দুটো ঘটনা নিয়ে চলে এলাম। অবশ্য আগের ঘটনাগুলো আমার বাবাকে কেন্দ্র করেছিল, কিন্তু আজকের প্রথম ঘটনাটা আমার দুই মামাকে কেন্দ্র করে। চলো এবার ঘটনাতে ফিরে আসি। আমার মামারা 4 ভাই বোন। আমার মা বড় এবং মামা 3 জন ছোট। বড় মামা একটু শান্ত হলেও ছোট মামা ও মেজ মামা ছিল খুবই দুরন্ত স্বভাবের। আমার মায়ের নাম ছিল প্রতিমা, মেজ মামার নাম জগদীশ, বড় মামার নাম অশোক এবং ছোট মামার নাম উত্তম। আমার মায়ের এখন বর্তমান বয়স 70 বছর। আর এই ঘটনাটা আমার মামার ছোটবেলাকার। এটি ঘটেছিল দক্ষিণ 24 পরগনার বাওয়ালি নামক এক গ্রামে। তখন গ্রামে ইলেকট্রিসিটি তো দূরের কথা, রাস্তাও মাটির ছিল। তখনকার দিনে গ্রামাঞ্চলের মানুষ যারা একটু গরিব ছিল তারা ভালোভাবে খেতেই পেত না। আমার মা মামারাও এরকমই কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছিল। তখন মানুষ যেমন করেই পারুক না কেন খাবার এবং পয়সা আয় করার চেষ্টা করত, সেটা বড় হোক বা ছোট। তেমনি আমার দুই মামাও যুক্তি করেছিল 5 বিঘে নামক এক জায়গা ছিল এবং সেটা ছিল জঙ্গলে ভরা। হায়না শেয়ালের যাতায়াত ছিল সেখানে খুবই। আমার মামার বাড়ি থেকে সেটা আবার খুব একটা বেশি দূরে ছিল না। তাই একদিন দিদা দাদুর চোখ এড়িয়ে আমার মেজ মামা ও ছোট মামা ভোরের দিকে বেরিয়ে 5 বিঘাতে গিয়ে খেজুর চুরি করার যুক্তি করেছিল। কিছু খাবে এবং কিছু বেচবে। সেই মতো রাতে খেয়ে দিয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়ার পর ভোরের দিকে আমার ছোট মামা মেজ মামাকে ডাকলো চুপি চুপি কানের কাছে গিয়ে, এই জগো ওঠ, আরে যাবি না, তাড়াতাড়ি ওঠ, আরে ভোর হয়ে গেল যে। এই শুনে মেজ মামা ধরপর করে উঠে বসে। যেহেতু বারান্দায় সবাই শুয়েছিল, সেহেতু চাঁদের আলো দেখে তারা মনে করল যে ভোর হয়ে এসেছে। তখন তারা নিঃশব্দে উঠে চুপি চুপি তোশলা খুলে দুজনে দুটি গলায় গামছা নিয়ে দরজার বাইরে বেরিয়ে এসে একটা আকশি নিয়ে সেই 5 বিঘের দিকে রওনা দিল দুজনে। যেহেতু তারা গ্রামেরই ছেলে আর রাস্তাঘাট চেনা, তাই তাদের একটুও ভয় লাগলো না। জনপ্রাণী শূন্য সে রাস্তা। তখনকার দিনে বাড়িগুলোও একটু দূরে দূরেই থাকতো, যেহেতু জনসংখ্যা খুবই কম ছিল। রাস্তার ধার দিয়ে পুকুর জলা পেরিয়ে তারা চলে আসতে থাকে 5 বিঘের উদ্দেশ্যে। মাঝে মাঝেই ঠোঁটে আঙ্গুল দিয়ে একে অপরকে চুপ করতে বলে, কারণ তখনকার দিনের চাষিবাসীরা ভোরের বেলা উঠে জমির দিকে চলে আসতো, আর যাতে তাদের হাতে ধরা না পড়ে তাই একে অপরকে চুপ করতে বলছিল। এবার উঁচু জায়গা পেরিয়ে নিচে জলাতে নামলো। তারপর একটা উঁচু জায়গায় খেজুর গাছে উঠল। খেজুর গাছের পেছনে আছে ছোট্ট একটা পুকুর। চাঁদের আলোতে সেই জলা এবং খেজুর গাছের মাথাগুলো আধো আলোকিত হয়ে আছে। শুধু অন্ধকার হয়ে গেছে গাছপালার তলা এবং খেজুর গাছের নিচের দিকে। দুই মামা আগে পিছু হাঁটতে লাগলো। মেজ মামা একটু আগেই গিয়েছিল। দুজনের ভাগাভাগি করে গাছে উঠে পরিকল্পনা ছিল, তাই গামছাটা গিট ফেলে দিয়ে থলি মতন করে গলায় ঝুলিয়ে নিয়েছিল। আসলে আমি কি বলতে চাইছি আশা করি তোমরা তা বুঝতে পারছো। ছোট মামা একটু পেছনে পড়ে গিয়েছিল। যখন ছোট মামা গাছের সামনে পৌঁছালো
তখন মেজো মামাকে দেখতে পায় না। সেই সময় গাছ থেকে খেজুর পড়তে দেখে মামা ভাবল জগ বোধহয় উপরে উঠে গেছে, মানে আমার মেজো মামা ওপরে উঠে খেজুর ফেলছে। এই দেখে ছোট মামা তাড়াহুড়ো করে খেজুর কোড়াতে লাগলো। ছোট মামা তখন বলছে, ও জগ, কত খেজুর রে, আরও ফেল। আর অন্যদিকে মেজো মামা যেহেতু একটু এগিয়ে গিয়েছিল, সেহেতু খেজুর গাছের পুকুরের দিকটা মামা খেজুর পড়ে আছে দেখে কোড়াতে শুরু করলো। সেও বলছে, হ্যাঁ আরও ফেল। এভাবেই কয়েক মিনিট ধরে খেজুর কুড়ানোর পর ছোট মামা বলতে লাগলো, আর প্রয়োজন নেই, চল ঘরে চল। তখনও তারা কেউই গাছের ওপরের দিকটা লক্ষ্য করেনি। এভাবে একটা সময় এলো যখন তারা দুজনে মাথা নিচু করে খেজুর কোড়াতে কোড়াতে একে অপরের সঙ্গে পেছন দিক থেকে ধাক্কা খেল। দুজনে শিউরে উঠে বলল, এই কে রে? তখন একে অপরকে দেখে অবাক হয়ে গেল তারা। ছোট মামা বলল, তুই এখানে? আমি তো ভাবলাম তুই গাছে উঠেছিস। তখন মেজো মামা বলল, কেন? তুই তো বলেছিলিস আমি আগে গাছে উঠব। একে অপরের সঙ্গে তর্কের মধ্যে তাদের মনে হলো যে আমরা যদি নিচে হই তাহলে গাছের ওপর থেকে খেজুর কে ফেলছিল। তারপরে তাদের কানে আসলো খনা গলায় কে যেন খিক খিক করে হাসছে। তারা দুজনেই একসঙ্গে তাকালো গাছের দিকে। ওই অল্প চাঁদের আলোয়, যেখানে গাছের পাতার নিচগুলো ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানে কে যেন লাল পাড় দেওয়া সাদা কাপড় পরে সরু লম্বা লম্বা পা দোলাচ্ছে, খেজুর ফেলছে আর হাসছে। নাকি সুরে এসে বলছে, কিরে আর খেজুর নিবি না? এমন পরিস্থিতিতে যে তারা পড়বে তারা সেটা স্বপ্নেও ভাবেনি। সেই কঙ্কাল চেহারার মাথায় লম্বা খোঁচা খোঁচা এক চুল দেখে তারা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। আর সেই দিকে আমার দিদা অর্থাৎ আমার মায়ের মা উঠে দেখে যে এক ছেলে অর্থাৎ আমার বড় মামা আর এক মেয়ে মানে আমার মা দিদার কাছে আছে, কিন্তু আর দুই ছেলে মানে মেজো মামা ও ছোট মামা নেই। এই দেখে আমার দিদা হ্যারিকেন নিয়ে ছুটল 5 বিঘার দিকে, কারণ তখন সংসারে টানাটানি। দিদা তাদের মুখ থেকে শুনেছিল যে তারা খেজুর কোড়াতে যাবে 5 বিঘেতে। আমার দিদা মানা করেছিল, কিন্তু তিনি কি করে জানবেন যে তারা এত রাতে চলে যাবে? যাই হোক, তিনি ছুটতে ছুটতে গিয়ে পৌঁছে গেল। দেখতে পেল তার 2 ছেলে এক খেজুর গাছের তলায়। তখন তিনি তার 2 ছেলেকে বললেন, ওরে দেখ রে তোরা ওপরে কে? তিনি দূর থেকে বুঝতে পারেননি, কিন্তু আরেকটু কাছে গিয়ে তিনি দেখলেন যে তার 2 ছেলে থ হয়ে গাছের দিকে তাকিয়ে আছে। আর তখন শুধুমাত্র সেই জায়গাটায় খুব জোরে ঝড় উঠল, যেন মনে হচ্ছে এক্ষুনি খেজুর গাছের ওপরের ডালটা তাদের মাথায় ভেঙে পড়বে। দিদা তাড়াতাড়ি করে হ্যারিকেনের আলোটা জোরে দিয়ে তার 2 ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। তারা যখন হন হন করে চলে আসছিলেন, তখন পেছন থেকে শুনতে পাচ্ছিলেন কেউ যেন বলছে, কিরে খেজুর নিবি না খেজুর? কিন্তু পেছন দিকে না তাকিয়ে আমার দিদা 2 মামাকে নিয়ে হন হন করে চলে আসতে লাগলো। ঘরে এসে তখন দেখলেন রাত তখন 2টো বাজে। বাড়িতে তো হইচই পড়ে গেল যে এত রাতে 2 ছেলে চলে গিয়েছিল সেই 5 বিঘেতে। সেই নিয়ে আমার 2 মামাকে আমার দিদা 2-4 ঘা চড়থাপ্পড় মারলেন। তারপরে আমার দিদা একটু ঝাড়ফুঁক করিয়ে নিলেন, কিন্তু তারপর থেকে আর কিছুই হয়নি আমার 2 মামার সঙ্গে। এই ছিল আমার 2 মামার ঘটনা। যদি ভালো লাগে তুমি অবশ্যই ভৌতিক কথা পরিবারে পাঠ করে শুনিও তোমার সুমধুর কণ্ঠে। এরপরে আমি যে ঘটনাটা শোনাবো সেটাও একটা গ্রামাঞ্চলেরই ঘটনা। তো চলো শুরু করি। হরে কৃষ্ণ। অমিত চলে এলাম, আশা করছি তুমি ভালো আছো। অমিত, এর আগেও আমি তোমাকে ঘটনাগুলো পাঠিয়েছি এবং তুমি পড়ে শুনিয়েছ, এবং একটা ঘটনা তুমি এখনও পড়ে শোনাওনি। তুমি হয়তো ভাবছো এগুলো মিথ্যে ঘটনা, কিন্তু তোমাকে আমি সত্যি কথা বলছি। আমার বাবা ও মা গ্রামের লোক, তাই এত ঘটনা আমার ছোটোবেলাকার শোনা, কখনো বাবার কাছ থেকে কখনো দাদু বা মায়ের কাছ থেকে, যে তোমার মনে হতেই পারে, তবে একটাও মিথ্যে না। ঘটনাগুলো ততটাই পুরনো
যখন নিভে যাওয়া মানে গ্রামাঞ্চলে এতটাই অন্ধকার নেমে আসতো যে রাস্তায় বের হতে মানুষ হাজারবার ভাবত। শুধুমাত্র ভূত প্রেত নয়, চোর ডাকাত শেয়াল হাইনারও ভয় ছিল আমাদের দক্ষিণ 24 পরগনার বাওয়ালি গ্রামটিতে। একসময় সুন্দরবন অঞ্চলের সঙ্গে যুক্ত ছিল। সেখানকার আদিবাসীদের নাম অনুসারেই এই গ্রামের নাম বাওয়ালি হয়। দাদু ও মামাদের মুখে শোনা। কখনো বাঘের গর্জন শোনা যেত। আজকের গল্পটি দুই ধরনের। প্রথম গল্পটা এক ডাক্তারবাবুর, যিনি ভূত একেবারেই বিশ্বাস করতেন না। তখন আমার দাদুর বয়স একেবারেই অল্প। দাদুর মুখে শোনা, তবে আমি দাদুর ভাষায় বলছি। তখনকার দিনে এখনকার মতন যাতায়াতের ব্যবস্থা কিংবা স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা ছিল না। কয়েক কিলোমিটারের মধ্যেই তখন হয়তো একটা ডাক্তার পাওয়া যেত না। কিন্তু তখনকার দিনে ডাক্তারবাবুরা খুবই সিরিয়াস ছিলেন। যত রাতি হোক না কেন কেউ ডাকলে সেখানে পৌঁছে যেতেন। কেউ যদি ওনার সামনে কোনো ভূতের কথা বলতেন, তিনি হো হো করে হাসতেন আর বলতেন, ভূত আবার হয় নাকি? যাকে চোখে দেখা যায় না তাকে কিভাবে বিশ্বাস করব? কই, আমি তো কোনোদিনও দেখি না। এরকমভাবে তিনি নানান রকম ব্যঙ্গ করতেন এবং হেসে উড়িয়ে দিতেন আর বলতেন, আমি তো সব ভূত টুত বিশ্বাস করি না। এইভাবে একদিন এক ডাকে ডাক্তারবাবু মাঝরাতে বেরিয়ে পড়েন রোগী দেখতে। অন্ধকার গ্রামীণ পরিবেশ, মাটির রাস্তা, স্কুটার নিয়ে তিনি রওনা হন রোগীর বাড়িতে যান এবং তার চিকিৎসা করে ফিরতে গিয়ে বিশাল রাত হয়ে যায়। তো ওনার বাড়িতে আসতে গিয়ে একটা জায়গা আছে যেখানে বিশাল গাছপালার মাঝখান দিয়ে আসতে হয়। তো সেখানে আসার পর হঠাৎ তিনি বুঝতে পারলেন যে তার স্কুটারটা চলছে না, ওখানে আটকে গেছে। তিনি যত প্রাণপণ চেষ্টা করছেন কিন্তু স্কুটারের চাকা উঠছে, স্কুটার কোনোভাবেই যাচ্ছে না। তিনি ভেবেই পাচ্ছিলেন না যেরকম কেন হচ্ছে। হঠাৎ তিনি অনুভব করেন পেছনের সিটে কিছু একটা ভারী ভারী ভাব। তখন তিনি ঘাড় ঘুরিয়ে সিটের দিকে অন্ধকারের মধ্যে দেখতে পান শুধু হাড়ের পা, চামড়া ও মাংস বলতে কিচ্ছু নেই। সে দেখে আস্তে আস্তে উনি ওপরের দিকে দেখলেন। দেখতে পেলেন বিশাল এক কঙ্কালের মতন চেহারা, একটা পা বটগাছের ওপরে আর একটা পা স্কুটারের সিটে, আর তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে ডাক্তারবাবু ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং রাস্তায় স্কুটি নিয়ে পড়ে গিয়ে মুখ দিয়ে গো গো শব্দ করতে থাকেন। তখনকার দিনে তো সাইকেল থাকাই মানুষের কাছে বিশাল বড় ব্যাপার। দূর দূর থেকে লোকেরা হেঁটেই সবাই কাজবাজ করে বাড়ি ফিরতেন। এমনই কয়েকজন লোক স্কুটারের হেডলাইটটা দূর থেকে জ্বলতে দেখে দৌড়ে এসে দেখে আর কেউ না, ডাক্তারবাবু। সবাই মিলে ধরাধরি করে তাকে কাছাকাছি একটা বাড়িতে নিয়ে যান এবং তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেন। জ্ঞান ফেরার পর তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি সবাইকে ঘরের ভেতরে দেখেও ভয় পাচ্ছিলেন। ধীরে ধীরে তার যখন ভালোভাবে জ্ঞান ফেরে তিনি সবাইকে সব কথা খুলে বলেন। সেদিন থেকে ডাক্তারবাবু মাঝরাতে আর কোথাও বেরোতেন না এবং ভূতকেও বিশ্বাস করতে শুরু করেন। অমিত, আমি ভেবেছিলাম আজকে এই দুটো ঘটনাই বলবো, কিন্তু আর একটা ঘটনা বলি। এই ঘটনাটা 2017 সালের, একটি হাসপাতালকে কেন্দ্র করে। তবে আমি হাসপাতালের নাম কিংবা সেই জায়গাটার নাম আমি উল্লেখ করছি না, কারণ এটা নিয়ে প্রচুর সমস্যা হতে পারে। তখন আমার ছোট দেওরের খুব শরীর খারাপ করে। আমার হাজবেন্ড আমার দেওরকে নিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য। আমার দেওর যে ফ্যাক্টরিতে কাজ করত, সেই ফ্যাক্টরির মারফতই সে হাসপাতালের কার্ড করা ছিল। সেই কার্ডের থ্রু সেই হাসপাতালে ভর্তি করা হয়। আমার দেওর ভর্তি হয়েছিল 2 নম্বর ওয়ার্ডে। আমাদেরই এক পাড়ার মামা তার হাঁটু চেরার জন্য সেও হাসপাতালে ভর্তি হয়েছিল সেদিন। চিকিৎসার জন্য সেই মামাও 3 নম্বর ওয়ার্ডে ছিল। আমার হাজব্যান্ড সরোজ খবর পেয়ে সেই মামাটিকেও দেখতে যায়। সেইখানে মামাকে দেখতে গিয়ে এক অন্যই খবর জানতে পারে। মামা ছাড়াও সেই ওয়ার্ডে যেসব পেশেন্টরা ছিল তারা খুবই আতঙ্কিত ছিল। সবাই ডাক্তারবাবুকে হাতে পায়ে ধরেছিল ছুটি দেওয়ার জন্য কিংবা অন্য ওয়ার্ডে পাঠানোর জন্য। আমার হাজব্যান্ড এর কারণ জানতে চাওয়ায় মামা তখন সব কথা খুলে বলেন। আমরা ছোটবেলা থেকেই মামার ভালো নাম জানতাম না, তবে তার ডাক নাম ছিল লালে, তাই আমরা তাকে লালে মামা বলেই চিনতাম। তাই মামা জানায় যে 3 নম্বর ওয়ার্ডের ঠিক পাশে যে টয়লেট আছে
তার পাশে আবার 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডে কোনো পেশেন্ট থাকে না। সেই ওয়ার্ডে যারা পুড়ে যেত তারাই নাকি শুধু আসতো, এবং সেই টয়লেটটিতে অনেকেই গলায় দড়ি দিয়েছিল, আবার কেউ কেউ তার ওপর থেকে ঝাঁপও দিয়েছিল। তো সেখানেই রাত 12টার পর থেকে শুরু হয়ে যেত নির্মম অত্যাচার। বাথরুমের কল খুলে অটোমেটিক জল পড়তে লাগলো। এবার যখন কেউ ভেতরে গিয়ে কল বন্ধ করার জন্য দেখে কিছুই হয়নি, তখন তারা ওটাকে নর্মালভাবেই নিত। প্রথম দিকে তারা কেউই বুঝতে পারেনি। ওই ওয়ার্ডে মামাদেরই চেনা একটা নার্স ছিল। সে একজন মুসলিম। মামার সঙ্গে তার ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে। সেও তখন মামার অনেক অনুরোধ করার পর সে মামাকে বলেছিল, একদিন আমি বাথরুমে গিয়েছিলাম, সেদিন আমার গলায় থাপ্পড় মেরে শুইয়ে দিয়েছিল। এমন নাকি কয়েকজনের সঙ্গেই হয়েছে, তাই তোমরা রাত্রিবেলা ওখানে যাবে না। এই কথা বলে নার্স সেখান থেকে চলে গেলেন। কিন্তু এমন ঘটনা শুনে সবাই ভয় পেয়ে যান। 3 নম্বর ওয়ার্ডের একদম সামনেই ছিল আমার বেড। বেডের পাশেই ছিল দরজা এবং তার পাশে ছিল টয়লেটটা। একদিন রাত তখন বাজে 1:30টা, সবাই তখন ঘুমোচ্ছে। এইদিকে সেই রুমটার মধ্যে অত্যাচার শুরু হয়ে যায়। যেহেতু মামা ছিল একেবারে সামনেই, সেহেতু হঠাৎ করেই মামার বেডের সামনের দুটো পা তুলে একবার কেউ বেডটাকে ওপরে তুলছে আর নিচে নামাচ্ছে। এই অবস্থা দেখে মামা ভয়ে মাথায় চাপা দিয়ে ঠাকুরের নাম করতে থাকে। মামার কথায় তাতেও কিছু লাভ হয়নি। একটা পেশেন্ট ছিল, তার সঙ্গে মামার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সে খুব সাহসী এবং মস্তান টাইপের ছেলে ছিল। এইরকম দৃশ্য দেখে সে তার বেডে টয়লেট করে ফেলেছিল। এইভাবেই রাতটা কোনো রকমভাবে কাটে। সকাল হতেই সবাই ডাক্তারবাবুর আসার পর জোর করে ছুটি করিয়ে নেয়। অনেককেই তখন লালে মামু বলেছিল, আমায় ছুটি দিন ডাক্তারবাবু, না হলে আমি এখান থেকে পালাবো। ডাক্তারবাবু বাধ্য হয়ে ছুটি লেখেন, তবে বাড়িতে বেড রেস্টের পরামর্শ দেন। মামার তখন পায়ের অপারেশন হয়েছে। এখনও 15 দিন ডাক্তারবাবু মামাকে হাসপাতালে রাখতে বলেছিল। মামাকে ছুটি দেওয়ার পর মামা কোনো ক্রমে বাড়ি চলে আসে। আমার হাজবেন্ড এই ঘটনা শুনে আমার দেওরের কাছে যায়। আমার দেওরকে নানাভাবে জিজ্ঞাসা করে, কিন্তু আমার দেওর বলে যে ওইসব তাদের সঙ্গে কিছুই হয়নি। 4 নম্বর ওয়ার্ডটিতে কোনো পেশেন্ট রাখলে নাকি তারা মারা যেত কিংবা তারা সুইসাইড করত। এখন বর্তমানে সেই 4 নম্বর ওয়ার্ডটা নাকি পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে। অমিত, এই ছিল আমার ঘটনা, তবে সব কিছু সত্যি ছিল। আমার মেয়ে টাইপ করেছে, তাই কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তুমি একটু তোমার মতো করে ঠিক করে নিও। ভৌতিক কথা পরিবার যেন অনেক বড় হয়, তুমি ভালো থেকো, আর ভৌতিক কথা পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে। আমি তোমাকে একটাই কথা বলতে চাই, তোমার গলার স্বর শুনে মনে হয় তুমি খুব সরল এবং মিশুকে প্রকৃতির ছেলে, আর পরিশ্রম করতে কখনো পিছু পা হও না। তাই ভৌতিক কথা পরিবার দিন দিন বেরিয়ে চলেছে, কোনোদিন যেন বদলে যেও না। আমার নাম পুতুল রায়। রাধে রাধে। একদম দিদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের পুতুলদের পাঠানো দুর্দান্ত ঘটনা। গ্রাম বাংলার ঘটনা শুনতে কারই না ভালো লাগে, তাই না? আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা কিন্তু একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা চলে যাই পরের ঘটনাতে। হ্যালো অমিতদা, আমার নাম মিষ্টি। আমি কলকাতার দমদমে থাকি। আমি অনেক দিন ধরেই তোমার গল্প শুনি, আমার খুব ভালো লাগে। তোমার গল্প যেমনই হোক না কেন, তুমি যেভাবে বলো সেটাতে খুব সুন্দরই লাগে। চোখ বন্ধ করলে মনে হয় বাস্তব গল্পটা অনুভব করা যায়। অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে গল্প শোনানোর জন্য। আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমি আমার শাশুড়ির কাছে শুনেছি। আমার শ্বশুরবাড়ি টাকিতে আমার বড় ননদের সাথে এই ঘটনাটা ঘটে। তখন আমার সদ্য বিয়ে হয়েছে, আমাদের প্রেম করে বিয়ে। তো বিয়ের আগেই আমি শুনেছিলাম যে আমার বড় ননদ প্রেগনেন্ট। আমি যখন বিয়ের পরেও ওই বাড়িতে গেলাম
জানতে পারলাম কিছুদিন হলো ওর মিসক্যারেজ হয়ে গেছে। জানতে পেরে খুবই খারাপ লাগলো। আমি জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে, কিন্তু প্রথমে কেউই আমায় কিছু বলছিল না, যদি আমি ভয় পাই। তো তারপরেও অনেক করে বলার পর আমার শাশুড়ি মা আমাকে বলল, হাসনাবাদে একটা কবরস্থান আছে, কবরস্থানটা নাকি খুবই খারাপ। ওখান থেকে কোনো নতুন বউ বা কোনো প্রেগনেন্ট মহিলা যদি যাওয়া আসা করে তাদের কোনো না কোনো ক্ষতি হবেই। তবে এমন নয় যে জায়গাটা শুনশান, জায়গাটায় অনেক লোকজন আছে, কিন্তু যেহেতু ওটা গ্রাম আর বর্ডার সাইড এলাকা, তাই সন্ধে 7টা বাজতে না বাজতেই সবাই সবার ঘরে চলে আসে। আর সন্ধ্যের পরে ওই রাস্তা দিয়ে খুব কমই লোক যাতায়াত করে, শুধুমাত্র বিএসএফ গাড়িগুলোই 2-1বার ওখান দিয়ে যায়। ওখান থেকে কিছুটা দূরেই আমার বড় ননদের বড় যা থাকে, আর ওর প্রেগনেন্সির কারণেই ও আমাদের বাড়িতেই ছিল। ও তার 5 মাসও হয়ে গিয়েছিল, সেই কারণে আমার শাশুড়ি মা ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। তোর যা ওকে স্বাদ খাওয়ারই জন্য নিমন্ত্রণ করেছিল পঞ্চতত্ত্বের জন্য, তো সকলেই চলে গিয়েছিল। দিনটা ভালোই ছিল। তারপরে সারাদিন ওদের বাড়িতেই ছিল। সবাই লোকজন খাওয়া দাওয়া আনন্দ করে চলে এসেছিল। লোকজনের মধ্যে কথা বলতে বলতে একটু লেট হয়ে গিয়েছিল তাদের বাড়িতে ফিরতে। ওখান থেকে সবাই বলেছিল যে রাত তো হয়ে গেছে, আজকে আর যাওয়ার দরকার নেই। কিন্তু আমার যে নন্দাই সে বলল, না না, এখানে অনেকে আছে, শোয়ার সমস্যা হবে, বাড়িতে গেলেই ভালো হবে। আমিও ভোরবেলা কাজে যাব, তো মায়ের কাছেই সেফ থাকবে। তো সেটা ভেবেই নিয়ে চলে এসেছিল। যখন এই কবরস্থানের ওখান থেকে তারা আসছিল, হঠাৎ করেই সাইকেলটার চেন পড়ে যায়। ওরা সাইকেল থেকে নেমে সাইকেলের চেনটা ঠিক করে বাড়িতেও চলে আসে। তখন ওদের কিছুই মনে হয়নি। যখন ওরা বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে ঘরে উঠল, তখন সবাই বসে গল্প করছে, কারণ বাড়ির বাইরে তো আর কেউ বেরোবে না। তো সেরকমই গল্প করতে করতে ওর মাকে বলেছিল, জানো মা, সাইকেলের চেনটা ওখানে পড়ে গিয়েছিল, তোমার জামাই সাইকেলের চেনটা ঠিক করেছিল। তখন আমি ওখানে একটা বাচ্চাকে দেখলাম যে কবরস্থানের দিক দিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম ডাকবো যে অন্ধকারের মধ্যে কি করতে যাচ্ছে। তারপর দেখলাম যে নেই। আমি ভাবলাম হয়তো চোখের ভুল, সেটাই ভেবেই আমি চুপ করেছিলাম। এই শুনে আমার শাশুড়ি মাও বলল, হ্যাঁ, ওটা চোখের ভুলই ছিল। সন্ধেবেলা হয়তো কোনো বাচ্চা খেলা করে যাচ্ছিল বাড়ির দিকে। ওখানে আশেপাশে বাড়ি আছে, কিন্তু খুব কম, সেই কারণে অতটা চিন্তা করার কিছু ছিল না যে ওখানকারই কোনো বাচ্চা হবে। তো আমার ননদ বলেছিল যে বাচ্চাটাকে আমি কখনো ওখানে দেখিনি আগে। আমার শাশুড়ি মা তাও অতটা গুরুত্ব দেয়নি। এরপরে 2 দিন চলে গেছে, কোনো সমস্যা হয়নি। 3 দিনের দিন ছিল শনিবার। আমাদের বাড়িতে তখন কল বসানো হয়নি, পুকুর থেকে জল নিয়ে হাত পা ধোয়া হতো। তো সন্ধেবেলা আমার নন্দাই কাছ থেকে এসে হাত পা ধুয়ে আরেক বালতি জল এনে রেখে দিত দরজার সামনে। সেদিনও সেটাই করেছে। আমার ননদ যখন সন্ধেবেলা বাথরুমে যাবে বলে বেরিয়েছে, রোজ আমার শাশুড়ির মার সঙ্গেই যেত, কিন্তু সেদিন আমার ননদের খুব জোরে টয়লেট পাওয়াতে ও মায়ের জন্য দেরি না করে আগে চলে গেছে। তোর মাও ডাকতে ডাকতে ওর পেছন পেছন বেরিয়েছে যে দাঁড়া, আমি আসছি। কিন্তু যখন আমার ননদ টয়লেট করে উঠেছে, হাত পা ধুয়ে যখন ওর মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, তখনই মাথা ঘুরে পড়ে যায় ওখানে। তার কোনো সেন্স নেই। আমার শাশুড়ি মা সবাইকে চিৎকার করে ডাকে, সবাই এগিয়ে আসে আর ওকে সেন্স ফেরায়। তারপর থেকে ওর পেটে বীভৎস ব্যথা শুরু হয়। ওকে রীতিমতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যেতে যেতেই ওর ব্লিডিং শুরু হয়ে যায়। আর হাসপাতালে গিয়ে যখন সব টেস্ট করা হয়, তখন জানা যায় যে মিসক্যারেজ হয়ে গেছে। কেউ বুঝতেই পারছিল না যে কেন, কিসের থেকে হলো। তারপরে ওর শরীরটা ভেঙে যায়। ডাক্তার অনেক ওষুধ দেয়, কিন্তু কিছুতেই শরীরটা ঠিক হচ্ছিল না। জ্বর জ্বর, বমি বমি অনবরত হতেই থাকে। 3-4 দিন পরে আমার শাশুড়ি দেখল যে কিছুতেই ঠিক হচ্ছে না। এই দেখে আমার শাশুড়ি এক গুণিনের বাড়িতে গেল। মনের মধ্যে খটকা লাগছিল যে কেন হলো, কোনো কারণ ছাড়া। তখন সেখান থেকে জানতে পারে যে কবরস্থানের ওখান থেকে ওর হাওয়া লেগেছে, আর সে ওর পিছু নিয়েছে। ওকে যতক্ষণ না ওর সামনে আনা হচ্ছে ততক্ষণ কিছুই করতে পারবে না। তো আমার শাশুড়ি হাসপাতাল থেকে ছুটি করিয়ে ওকে নিয়ে যায় সেই গুণিনের কাছে এবং তাবিজ করে ঝাড়িয়ে দেয়। তারপরে আর কোনো সমস্যা হয়নি। পরে ওর 2টো মেয়ে হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমাকেও বারবার করে সবাই বারণ করেছিল যে আমি যেন ওই কবরস্থানের ওখানে কখনো একা না যাই।
আর ওই কবরস্থানটা আমার শ্বশুর বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বে। আমি সত্যি বলতে কখনো একা যাইনি। আর ওই কবরস্থানে একটা বাঁশঝাড় আছে। এই ঘটনাটা শোনার পর আমি যতবারই ওদিকে গেছি ততবারই আমার গাটা ছমছম করত। মনে হতো ওই বাচ্চাটাকে হয়তো আমি দেখতে পাবো। আর বেশিরভাগ রাত্রিবেলা যখন আমি ওখান থেকে আসতাম আমি আমার চোখটা বন্ধ করে নিতাম। আমার সঙ্গে যে থাকতো তার হাতটা ধরে নিতাম। খুব ভয় করতাম। আমার এখনও পর্যন্ত ওই জায়গাটার কথা মনে পড়লে খুব ভয় করে। আমার ছেলেই ঘটনাটা লিখেছে। জানি না ও কতটা গুছিয়ে লিখেছে, প্রথমবার লিখছে। যদি ভালো লাগে অবশ্যই শুনিও, অপেক্ষায় থাকবো। আর তুমি যদি এই ঘটনাটা শোনাও, আমার শোনা আরও অনেক ঘটনা আছে যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড যখনই সময় পাই তোমার ঘটনা শুনি। আমার খুব ভালো লাগে। রাত্রে সব কাজ সেরে যখন বিছানায় আসি তখন সত্য ঘটনা শুনতে আমার খুবই ভালো লাগে। আমি তোমার এই চ্যানেলের অনেক বড় ফ্যান। তো কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। অনেক আশা নিয়ে লিখলাম, আশা করি তুমি শোনাবে। নমস্কার দাদা, ভালো থেকো। আর এই চ্যানেলের সবাইকে আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে এখনও যুক্ত হতে পারোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না তাদেরকে বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও, যাতে আমাদের এই পরিবারকে আমরা আরও ভালো ঘটনা উপহার দিতে পারি। চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব আজকের জমজমাট একটি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জিৎ দাস, লিখেছে দাদা কেমন গরম পড়েছে, আর একবার আমার নামটা হ্যালো করে বলবে। আমার নাম অভিজিৎ। হ্যালো অভিজিৎ। সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে মোয়াজ বিন মামুন, লিখেছে চলে এলাম অমিতদা। তারপরে কমেন্ট করেছে সুদীপ পুরকায়স্ত, বনানী রয়, অঙ্কন দেব, এসকে আরাফুল হোসেন, বন্ধনা রয়, পিটু মণ্ডল, নিহারিকা পাখিরা, আকাশ মণ্ডল, অঙ্কন দেব, সোনাম দাস, দিশা বালা, পিকু মণ্ডল লিখেছে দাদা আমার নামটা প্লিজ বলো, আমার নাম পিকু। একদম। তারপরে কমেন্ট করেছে এসএসকে অফিসিয়াল, লিখেছে দাদা একবার নামটা নিও, আমি তোমার এক ফ্যান বলছি। হ্যালো এসএসকে আর কে। তারপরে কমেন্ট করেছে অধরা, নিকি সরকার, সঞ্জীব ঘোষ, লিখেছে হ্যালো অমিতদা, তোমার কণ্ঠে ভৌতিক ঘটনা শোনার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে সেই মুহূর্তে আসলাম আর ভূতের রাজ্যে ফিরে গেলাম। একদম। তারপরে কমেন্ট করেছে রাহুল মাইতি, প্রভাস বৈদ্য, লিখেছে অমিতদা তুমি কেমন আছো, আশা করি তুমি ভালো আছো, তোমার নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে এলাম তোমার কণ্ঠে ভৌতিক ঘটনা শুনতে। একদম। তারপরে কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে দাদা ভাই তোমার কণ্ঠে ঘটনাগুলো খুব ভালো লাগে, তোমার ঘটনা না শুনে ঘুমোতেই পারি না। ওকে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে ইউদাস রয়, লিখেছে হাই অমিতদা কেমন আছো, ভৌতিক কথা অ্যানিমেশনে নতুন কার্টুন কবে আসবে? চলে এসেছে গো, শুক্রবারে চলে এসেছে। তারপরে কমেন্ট করেছে হ্যালো দাদা আমার নামটা একটু নেবে, আমার নাম অঙ্কুশ জানা। হ্যালো অঙ্কুশ। তারপরে কমেন্ট করেছে মুসলিমা খাতুন, সুমিত ঘোষ, লিখেছে আজকে থাম্বনেল দেখেই মনে হচ্ছে হিট হবে আজকের এপিসোড। একদম, আমাদের তো প্রতিটা এপিসোডই হিট। তারপরে কমেন্ট করেছে সাগর সাহা, অঞ্জলি মণ্ডল, সন্দীপ ফোর, জয়শ্রী গুপ্তা, সুনিতা সরকার, রেখা পাসমান, ডিজে ভ্লগার অনিশ, অক্ষয় অধিকারী, শান্তনু ভট্টাচার্য, মলয় চক্রবর্তী, লিখেছে দুটো ঘটনায় দারুণ লেগেছে দাদা, ফার্স্ট ঘটনাটা শুনতে ইন্টারেস্টিং লাগছিল, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মধুমিতা বিশ্বাস, অতনু রয়, লিখেছে আমি তোমার গল্প শুনি কিন্তু আমার গল্প বলি না কারণ আমি লিখতে পারি না, কেন গো? তারপরে কমেন্ট করেছে দীপিকা দাস, অমিতা ঠাকুর, লিখেছে অলরেডি 49 কমেন্ট হয়ে গেছে, তবে আমি জানি যে ঘটনাটা শুনছি সেটা ইউনিক হবে। একদম দিদি। তারপরে কমেন্ট করেছে রাজকুমার রয়, রৌনক দত্ত, মোয়াজবিন, শঙ্কর চক্রবর্তী, গীতা গোস্বামী, বিশ্বজিৎ চৌধুরী, মনিকা ত্রিপুরা, এমডি মন, আদিবা মিম, লিখেছে অমিতদা তোমার মুখে ঘটনা শুনতে খুবই ভালো লাগে, সত্যি মনে হয় যেন চোখের সামনে দেখছি, অপূর্ব তোমার বলার ভঙ্গি, ভালো থেকো, ঢাকা থেকে শুনছি, আশা করি আমার কমেন্টটা পড়বে। একদম। তারপরে কমেন্ট করেছে তমা, ববিতা অধিকারী, শর্মিষ্ঠা মেকওভার, লাবণ্য, লিখেছে হাই অমিত, নীলাদ্রি হেয়ার, ইউর স্টোরি আর ইউনিক, জাস্ট অসাম অ্যান্ড স্পিচলেস, থ্যাংক ইউ।
জাস্ট সে ওয়ান্স মাই নেম। হ্যালো লাবণ্য, হ্যালো নীলাদ্রি। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা আমাদের অ্যানিমেশন চ্যানেলটা ভিজিট করে নিও, সেখানেও ঘটনা চলে এসেছে। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।